সময়ের সাথে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য। প্রিয় দর্শক, সপ্তাহের প্রতিটি সোমবারে আমরা আপনাদের সামনে এসে থাকি বাংলাদেশকে নিয়ে কথা বলার জন্য, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা সে বিষয়ে কথা বলার জন্য, এবং আমরা প্রত্যেকবারই আপনাদের সামনে আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের কমিউনিটি যারা এখানে বসে বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে, এবং আমরা চেষ্টা করে থাকি যে প্রত্যেকে যাতে একত্রিত হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে পারি এবং বাংলাদেশের কথা বলতে পারি, বাংলাদেশের গণতন্ত্রের কথা বলতে পারি। আজ আমরা একটু ভিন্ন আঙ্গিকে স্বাধীনতার মাস, বিজয়ের মাস ডিসেম্বর, এবং এই ডিসেম্বর যদি না আসতো তাহলে আমরা হয়তো বাংলাদেশি হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান অর্জন করতে পারতাম না। আমরা হয়তো অহংবোধ করে বলতে পারতাম না আমার একটি ভূমি আছে, আমি স্বাধীন, আমার একটি সার্বভৌমত্ব আছে এবং আমার একটি পতাকা আছে। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজ দুজন মুক্তিযোদ্ধা যারা নিজেদের সবকিছুকে বিসর্জন দিয়েছিলেন বাংলাদেশের জন্য, আমাদের জন্য, আমাদের বর্তমান প্রজন্মের জন্য, কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় কেন তারা যুদ্ধ করেছিলেন, কেন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা কেন স্বাধীন হয়েছিলাম। আমাদের বর্তমান প্রজন্ম কি আজও আমাদের স্বাধীনতার সত্যিকার ইতিহাস জানে, নাকি এখনো তারা অনেক দূরে রয়ে গেল? তারা কিভাবে আমাদের আগামী প্রজন্মকে আমাদের ইতিহাস জানাবে? তাই আমরা আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের দুজন মেধাবী স্টুডেন্টকে, যারা এখানে বসে বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করেন, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে জানার চেষ্টা করেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সর্বডানে হচ্ছেন মুক্তিযোদ্ধা এমডি আনাম উদ্দিন। এরপরেই হচ্ছেন আরেকজন মুক্তিযোদ্ধা যাদের যদি প্রচেষ্টা না থাকতো তাহলে হয়তো আমি বলতে পারতাম না আমি বাংলাদেশি। তিনি হচ্ছেন জনাব আব্দুল জব্বার খান পিনু ভাই। এবং আমার পাশে এই প্রজন্মের দুজন মেধাবী স্টুডেন্ট, একজন হচ্ছেন ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল নোমান, এবং আমার সর্ববামী হচ্ছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী তাসমিয়া তাহিয়া। এবং ওনারা জানতে চাইবেন আমাদের আগের প্রজন্মের কাছে, আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে, যাদেরকে আমরা এখনো মন থেকে, আমাদের হৃদয় থেকে শ্রদ্ধা সালাম জানাই, যে আপনাদের কারণেই আমরা বলতে পারি আমরা বাংলাদেশি, আপনাদের কারণেই আমরা বলতে পারি আমাদের একটি সুন্দর দেশ আছে, যে দেশ আজ স্বাধীন। সে দেশ সত্যিকারে কি আমরা স্বাধীন? কি উদ্দেশ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আমি আপনাদের সাথে প্রথমেই কথা বলছি। আমি তাহিয়া, কেমন আছেন? প্রশ্ন হচ্ছে যে ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয়ের মাস। নিশ্চয়ই জানো এই মাস যদি না আসতো তাহলে আমরা স্বাধীনতা পেতাম না, এবং আমরা অবশ্যই সারা বিশ্বকে জানিয়ে দিতাম না যে আমাদের স্বাধীন দেশ হচ্ছে বাংলাদেশ। কিন্তু তুমি কি স্বাধীনতা সত্যিকারের ইতিহাস পুরোপুরি জানো? আসলে এই প্রশ্নটা আমার কাছে নয়, বরং আঙ্কেলদের কাছে করার প্রয়োজন। কারণ আমরা যে ইতিহাস জানি সেটা তো কিছুদিন পরপরই পরিবর্তন হয়ে যায়, এবং আমরা যে সঠিক ইতিহাস কোনটা ওটা আমরা আসলে বুঝে উঠতে পারছি না। আমাদের প্রজন্ম যে ইতিহাসটা জানতে পারছে সেটা কখনো একরকম, কখনো আবার অন্যরকম। এবং তখন আসল কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আসলে সঠিক ইতিহাস কোনটা, যেটা আমাদের জানা উচিত। তুমি কাকে দায়ী করো? আমি বলবো আমাদের পূর্ববর্তী প্রজন্মরা সকলেই দায়ী। কারণ আমরা যারা, আমার প্রজন্ম, আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি, এবং আমি বলবো যে এমন যে আমার বাবাও মুক্তিযুদ্ধের সময় খুব ছোট ছিলেন, আমার মাও খুব ছোট ছিলেন, তারাও হয়তো সত্যিকার অর্থে কি ঘটেছে অত ভালোভাবে বলতে পারবে না। তবে তার আগের প্রজন্ম যারা সত্যি সত্যি এই লড়াইগুলো করে এসেছেন, তারা আমাদেরকে সঠিক ইতিহাসটা জানানো উচিত, যাতে আমরা সেই ইতিহাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের প্রজন্ম, তোমাদের পরের প্রজন্মকে তোমরা এক্সপ্লেইন করতে পারো। কিন্তু সেটাই না, আমরা পুরো বিশ্বের আমাদের যত বন্ধু আছে বা আমরা যে যাদের সঙ্গে ইন্টারাক্ট করছি সকলের কাছে যাতে আমরা জানাতে পারি যে আমার দেশের ইতিহাস আসলে এটা, এই কনফিডেন্সটা নিয়ে যাতে আমরা বলতে পারি যে এটাই আমার ইতিহাস। আমি যাচ্ছি পিনু ভাই আপনার কাছে। তার কথাটা নিশ্চয় বুঝতে পারছেন যে ইতিহাস সম্পর্কে তার প্রশ্নটা, আপনি কি মনে করেন?
করার জন্য আমি এখানে আসছি। সে ভাইয়া যে কথাটা বলেছে অবশ্যই সে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলি হলো আমাদের যারা লিডার ছিলেন এবং যাদের কাছ থেকে, যাদের নেতৃত্বে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি, আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা যে কাজটা করেছি এবং পরবর্তীতে এটা তাদেরই ডিউটি ছিল এই সত্যিকার ইতিহাসটা আমাদের শুধু খালি যে আমাদের বাঙালি তাদের না, সারা বিশ্বে এই ইতিহাসটাকে জানাবার জন্য। এখন আমরা ইতিহাসের জায়গাতে রেখে আমরা চারদিকে ঘোরপাক খেয়ে আমরা জিনিসটাকে গোলায় ফেলতেছি। এটা আমাদের দোষ, এটা জাতির দোষ না, জাতির নেতৃত্বের দোষ, নেতৃত্বের অভাব। নেতৃত্বের মধ্যে আমি মনে করি যে এমন কিছু থাকা উচিত না, বিশেষ করে ইতিহাসের জন্য। ইতিহাসের গতিতে চলবে এবং ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আপনার কাছে একটা প্রশ্ন, আমি নোমানের কাছে যাওয়ার আগে, যেহেতু আমরা সবাই এখনো আই বিলিভ দ্যাট বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নির্দ্বিধায় মানে কোনো লজিক ছাড়াই, তর্ক ছাড়াই দাঁড়িয়ে সেলিউট দেবে আপনাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে। কারণ আপনাদের কারণে আমরা পেয়েছি স্বাধীন দেশ, এটি বাংলাদেশ, একটি পতাকা। আর একটা প্রশ্ন আপনাদের কাছে, অনেক মুক্তিযোদ্ধাই এখন পর্যন্ত আমি গত কয়েকদিন থেকে দেখছি যে অভিমান করে হোক, রাগ করে হোক, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট রিসিভ করে না। কেন? প্রথম যদি আমি যদি বলি, একজন ফ্রিডম ফাইটার হিসেবে যখন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাকে নিজের তাগিদে আমি যেটা মনে করেছি যে ব্যাপার আমি শুধু ঘরে বসে আমি পাকিস্তানি সৈন্যরা আমাকে মেরে ফেলবে আর আমি বসে আমার বাপ মা আমাকে নিয়ে কাঁদবে, তার চেয়ে বরং আমি তাদেরকে না জানিয়ে, তাদের অগোচরে আমি যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি, কোনো কিছু বিনিময়ে না, টাকা পয়সার জন্য না, কোনো নিজের তাগিদে, এবং সেটা করেছি আমার দেশকে রক্ষা করার জন্য, মাতৃভূমিকে উদ্ধার করার জন্য এবং মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য করেছি। কিন্তু পরবর্তীতে আমরা যেটা হয়েছি এবং অনেক দিন পর্যন্ত আমরা সত্যিকার ভাবে আমি বলবো আর কি, এটা আমারও একটা আমার অভিমান যে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, ইভেন আমরা সম্মানটুকুও পাইনি। কিন্তু আমি বলবো বিগত 10-12 বছর থেকে আমরা যেই পর্যায়ে আসছি, এখন আমাদের অভিমানই হোক আর যাই কিছু হোক, সবকিছু ভুলে আমাদের জায়গাতে আমাদের পথ ধরে আমাদের চলতে। এইটুকু কেন হচ্ছে? আপনি অভিমানটুকু বা আপনারা অভিমানটুকু কেন করছেন? বিকজ অফ যারা 1971 বাংলাদেশকে সাপোর্ট করে নাই, তারাও কিন্তু সাপোর্ট সার্টিফিকেট পাচ্ছে বলে মনে হয়। তো তারা পাচ্ছে, তারা পাওয়ার পিছনে কারণটা হলো এখন যখন দেখতেছে তারা যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে ইতিহাসের জন্য, এবং তারা মরিয়া হয়ে লাগছে যে এটা যে কোনো ত্যাগের বিনিময় হোক, টাকা পয়সার বিনিময় হোক আর পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বিনিময়ে হোক, তারা এই সার্টিফিকেট নিয়ে তারা মুক্তিযুদ্ধের বেনিফিটটা হইলো যে আমি আজকে হয়তো এজ এ মুক্তিযুদ্ধ হিসাবে আমি এখনো বেঁচে আছি, আমি সেই বেনিফিটটা পাচ্ছি, আমি সম্মানটা এখন পাচ্ছি। কিন্তু পরবর্তীতে যে আমি মরে গেলে পরে আমার ছেলে মেয়েরাও আমি আসছি আপনার কাছে তিনু ভাই, আমি বিষয়ে আরো কথা বলবো। আব্দুল্লাহ নোমান, তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, তুমি আসছো। মুক্তিযুদ্ধ সম্পর্কে তুমি কি জানো? ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ। তো মুক্তিযোদ্ধা সম্পর্কে আমি জানার আগে বলতে হয় যে মুক্তিযুদ্ধ আসলে কিভাবে মুক্তিযুদ্ধের সূত্রপাত হলো। যদি এটা ধরা হয় তাহলে দেখা যাচ্ছে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান নামে একটি রাষ্ট্রের জন্ম হয়, যেটাতে দুইটা ভাগ ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। যে দুই পাকিস্তানের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স ছিল 1200 মাইলেরও বেশি। তারপরে দেখা যায় তখন যে পাকিস্তানের তৎকালীন ফাউন্ডার, প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না, তিনি যখন লাহোর প্রস্তাব দিলেন, তারপর যখন পাকিস্তানের উৎপত্তি হলো, তারপর প্রথম যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরোধ হয় সেটা ছিল ভাষার প্রশ্নে। ভাষা আন্দোলনের কথা আমরা সবাই জানি। তো ভাষার প্রশ্নের সমাধান হওয়ার আগেই কিন্তু মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হয়। মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হয়, তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানও তাকে অ্যাসাসিনেট করা হয়। তারপর 52 ভাষা আন্দোলনে আমরা সফল একটা ভাষা আন্দোলন করতে পারি। ওই 52 ভাষা আন্দোলনে বাঙালি জাতি, তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা বুঝতে
বুঝতে শুরু করে যে তারাও অধিকার আদায়ে সক্ষম, তাদের ওই অ্যাবিলিটি আছে যে তারা তাদের নিজেদের অধিকার আদায় করতে পারে। তো ওই 52 ভাষা আন্দোলনের প্রভাবটা দেখেন 1954 সালের প্রাদেশিক নির্বাচনের যুক্ত ফ্রন্টের বিজয় লাভ। তৎকালীন 313টি আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র 9টি আসন পায়। তারপরে 1962 সালের যে শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন হয়, তারপরে 1969 গণ অভ্যুত্থান, 1966 সালের 6 দফা আন্দোলন, এগুলো কিন্তু ভাষা আন্দোলনের একটার পর একটা আসতেছে। এরপরে তারপরে 1970 সালের আরেকটা নির্বাচন, সাধারণ নির্বাচন, সাধারণ পরিষদের জন্য 1970 নির্বাচন হয়। তখনও তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। তারপরে 1971 সালের ইন দ্য মিন টাইম আপনি যদি চিন্তা করে থাকেন, ভাষা আন্দোলন থেকে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে একটা অনেক বড় একটা বৈষম্য দেখা দিল। সেই বৈষম্য ছিল রাজনৈতিক ক্ষেত্রে, সেই বৈষম্য ছিল অর্থনৈতিক ক্ষেত্রে, সেই বৈষম্য ছিল সাংস্কৃতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে পর্যন্ত। সাংস্কৃতিক ক্ষেত্রে ধরলে দেখা যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানের মনে করতো বাঙালি সংস্কৃতি হচ্ছে হিন্দু প্রভাবিত, এই জন্য টিভি চ্যানেলগুলোতে রবীন্দ্রসঙ্গীতকে প্রচার নিষিদ্ধ করা হলো তখন তৎকালীন সময়ে। এগুলো কিন্তু বৈষম্য। এই যে মুক্তিযুদ্ধটা, এটা কিন্তু সকল বৈষম্য থেকে সূত্রপাত হয়। এটা কিন্তু একদিনের মানে হঠাৎ করে না। তারপরে আপনি অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন, যত পাট সবকিছু বৈদেশিক মুদ্রা আয় হতো হচ্ছে পূর্ব পাকিস্তানে, কিন্তু সেটা খরচ করা হতো পশ্চিম পাকিস্তানে। আমরা তাহলে শোষণ আমাদেরকে শোষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আমাদেরকে অর্থনৈতিকভাবে যে মানে স্টপ করে ফেলা হচ্ছে, এটা থেকে মুক্ত করার জন্য 71, তাই না? এক্স্যাক্টলি। আমরা কতটুকু সাকসেস এই ব্যাপারে আফটার 71 তুমি কি বলো? আফটার 71 কতটুকু সাকসেস বললে, যদি বাস্তবতা চিন্তা করি, আজকে মুক্তিযোদ্ধারা 4 ভাগে বিভক্ত। যদি বলেন কিভাবে, আমি বলবো এক ভাগ হচ্ছে আওয়ামী লীগ, এক ভাগ হচ্ছে বিএনপি, এক ভাগ হচ্ছে জামাত ইসলামী, এক ভাগ হচ্ছে জাতীয় পার্টি। কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কেন এই রাজনৈতিক চর্চা? কেন মুক্তিযোদ্ধাদের? তারা কি কোনো দলের হয়ে যুদ্ধ করেছিল, নাকি তারা দেশের জন্য, তাদের নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিল? আমি আসছি যেমন তোমার কাছে, আমি আমান ভাই আপনার কাছে জানতে তারপর শুধাই, কিন্তু মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের ফাউন্ডার, বাংলাদেশের ক্রিয়েটার। মুক্তিযোদ্ধারা কেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি হবে, এটা প্রমাণ প্রশ্ন করছে। ধন্যবাদ আপনাকে, সাথে সাথে ধন্যবাদ এই ছোট ভাইটাকে। সে মোটামুটি অনেকটা তার মাথায় আছে, তার চেয়ে ডাবল বছর লোকের মাথায় এতটুকু নাই। আচ্ছা, হ্যাঁ, পূর্ণ হয়ে মন যার ইতিহাস জ্ঞানে জীবনের তিক্ত হতে মিষ্ট নাহি জানে। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা অনেকে জানি না। ছোট ভাই যে কথাটা বলছে আমি একটু সংশোধন করি। বাংলাদেশের স্বাধীনতা বা যুক্তবাংলার স্বাধীনতা অনেক অতীতের এই রূপ অনেক নিচে পতিত। শেষ পর্যন্ত যেটা ঘটছে কি, পাকিস্তান, আমি এখানে ইতিহাস সামান্য আলোচনা করি, আমাকে সুযোগ দিবেন। আমি মনে করি যেটা ভুল ভ্রান্তি আমারও হইতে পারে। অখণ্ড ভারতে 1947 ইংরেজিতে যে ইলেকশন হয়, সেই ইলেকশনে মুসলিম লীগের পাকিস্তান ইস্যু একটা হট ইস্যু ছিল। এই পাকিস্তান ইস্যু হট ইস্যু থাকা সত্ত্বেও একমাত্র বাংলা প্রদেশে মুসলিম লীগ মেজরিটি পাইছে। সিন্ধু পায়নি, পাঞ্জাবও পায়নি, ভারতও পায়নি। সীমান্তের প্রদেশ কিন্তু তারা ওই রেফারেন্ডামের মাধ্যমে পাকিস্তান নেই। তাহলে এখানে দাঁড়ায় কি, পাকিস্তানের মূল দাবিদার আমরা, জনসংখ্যায় আমরা বেশি, কিন্তু আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে রাখে। যেমন ছোট ভাই যেটা বলছে, সুন্দরই বলছে, খারাপ না, যে একটা মানুষকে বোকা বানাতে গেলে প্রথম তার মুখের ভাষাটা কেড়ে নেওয়া যায় কিনা। আমরা এখানে 5 জন আছি, আমি যদি বাংলা ভাষা না জানি, আপনারা আলাপ করে আমি কিছু বুঝবো না। ঠিক তদ্রুপ একটা আমার মনে হয় একটা চক্রান্ত ছিল, মুখের ভাষা। এটা আমার জন্মগত অধিকার, এই যে চক্রান্ত যে আরম্ভ হইল, আমি ছোট ভাইয়ের কথা বলে একটু করতে চাই। 54-তে প্রাদেশিক পরিষদে বাঙালি যে অভূতপূর্ব বিজয় দেখালো, তাতে আমাদের সাহস বাড়লো, বিভিন্ন সময় বিভিন্ন আইন
মানে আমি আগে বলছি যে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা অনেক গভীর নিহিত। খুঁজে বের করবো। আমার একটা প্রশ্ন, না প্রশ্ন আসুক করে দেন, আমি বলি আমি এই শুনে শেষ করি। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, বিভিন্ন দল, যেমন তখন মাঠে ছিল রাজনৈতিক দল, মুসলিম লীগ, আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, নেপাল দুইটা ভাষা রয়েছে ইত্যাদি। সবসময় আন্দোলন হয়েছে। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু 6 দফা দিলেন, এর আগেও 6 দফা দফা আছে আর যাই। এইটা নিয়ে বঙ্গবন্ধু কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে লাগলো, জনমত বঙ্গবন্ধুর পক্ষে গেল, গণ আন্দোলনের সৃষ্টি, ছাত্ররা দিল 11 দফা। আচ্ছা, এই কথাটা বলি, এটা জানার দরকার আছে। বঙ্গবন্ধু যে 6 দফা দিলেন, এইটা স্বায়ত্ত শাসনের দাবি, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কোনো কথা এখানে নেই। আমাদের আন্দোলনটা আমাদের দেশের একদল বলল এইটা সিআইএর নীল নকশা। আচ্ছা, হ্যাঁ, মস্কোপন্থী রাজনীতিবিদ যারা, তারা বললো না এটা ঠিক আছে, এটা অসম্পূর্ণ। হ্যাঁ, দলীয় আন্দোলন চলছে, এর পরে ছাত্ররা 11 দফা দিচ্ছে, 11 দফা দেওয়ার পরে মুক্তিযুদ্ধটা তো করছে ছাত্ররা, আর বাংলাদেশের ছোটখাটো যত অর্জন সব ছাত্রদের দ্বারা, হ্যাঁ স্টুডেন্টদের দ্বারা। ওই ভাষা আন্দোলন। আপনার বয়স তখন কত ছিল? মানে অতীতের যেটা কি বলতে বলেন, ওই যে ভাষা আন্দোলন 54 এগুলো তো আমি দেখি। আমার প্রশ্নটা আমি ব্রেকে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করে যাই। আমার প্রশ্নটা হচ্ছে যে অবশ্যই ইতিহাস আমাদের অনেক প্রসিদ্ধ, যেটা তাহিয়া বলছে যে এই প্রসিদ্ধ ইতিহাস কিন্তু আমরা জানতে পারছি না, বিকজ আমাদের ইতিহাস কিন্তু এক একভাবে পরিবর্তন করা হয়। জাতির জন্য দুর্ভাগ্য। এটা কেন করা হয়? এটা জাতির দুর্ভাগ্য। মানে এটা এই মুক্তিযুদ্ধটা যে কোনো দলের ছিল না, সেই জিনিস আমরা জানি না। এইটা ছিল বাংলাদেশ জাতীয় যুদ্ধ, জনযুদ্ধ। ওরা চাপাইয়া দিচ্ছে আমাদের উপর। কেন সেটা এখন মানে দলীয়করণ করা হচ্ছে বলে আপনি মনে করেন? একমাত্র স্বার্থকৌদ্যোগিক ক্ষমতা, এমনকি বিরোধী দলে বসতে আমি রাজি না। সে একটা প্রশ্ন করছে যে আমরা সত্যিকারের ইতিহাস আমি জানি না বলে আমি আমার প্রজন্ম আগে পরের প্রজন্মকে জানাতে পারবো না। এটা কি আমাদের ইতিহাস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে না? বিলুপ্ত হতে তো, যার জন্য আমি আসিটা ছিলাম। আমি দুঃখের সাথে বলতেছি, কিছু মনে করবেন না। আজকে বিজয়ের মাস, আপনাদের কাছে খাগড় করে থেকে একটা বিজয়ের ফুল নেই। বিজয়ের ফুল? হ্যাঁ, বিজয় ফুল নেই। এটাও তো আপনারা মানে মুখে একটা ধারণ করছেন। বিজয় ফুল অবশ্যই বিজয় ফুল রাখা উচিত, কিন্তু আমাদের মেইনলি আমাদের হার্টের সেক্টর হবে আমাদের দেশের প্রতি দেশপ্রেম। কি বলেন? বাইরে দেখাইতে হবে। আমি এইটা পরে আসতেছি, তো আমাকে ইংরেজ জিজ্ঞাসা করলো কেন যে এইটা কি, তো হ্যাঁ আমি ভালো ইংলিশ বলতে পারি না, বা আমার এক্সেন্ট তো ভালো না। আমি বললাম, ডু ইউ নো পপি ফ্লাওয়ার? হ্যাঁ, দিস ইজ বেঙ্গলি পপি ফ্লাওয়ার। ধন্যবাদ। আমি আপনাকে আবার এই বিষয়ে কথা বলবো, আমি একটু ব্রেক থেকে আসি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের 16 ডিসেম্বরকে নিয়ে, আমরা কথা বলছিলাম আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে, আমরা কথা বলছিলাম আমাদের বাংলাদেশকে নিয়ে এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, যাদেরকে আমরা এখনো অন্তর থেকে সশ্রদ্ধ সালাম জানাই। আমরা আরো কথা বলবো এই বিষয়ে, ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথে থাকবে। Had an accident. If you're involved in an accident, call AutoMech on 0208 983 200. Umrah special offers with your Jordanian. Call Traveling 020-7375-1661. Can now offers you a fantastic special offer package for a limited time only. You will get 50,000 A4 size menus, only £675. 120 order pads, only £120. 25,000 A5 flyers, only £250. There are also massive savings on many print and promotional items. Wherever you are, take advantage of this special offer and call now. G10, a world of ideas. গত 22 বছর
বছর ধরেই বাঙালি কমিউনিটির সেবা প্রদান করে অ্যারোলেক্স ট্রাভেলের মাধ্যমে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন www.aerolex.co.uk। আমি খুব ক্ষুধার্ত, আশেপাশে কি কোনো খাবার জায়গা আছে? I don't know what you're asking me. Sorry. Are you an immigrant? If you want to settle in the UK, then you must pass English language and Life in the UK test. London Hospital, please. Yes, yes. This is not London Hospital. Yes, yes. Are you applying or renewing your private hire driver license? Then you must pass a TfL-approved B1 English language test. Hamlet's Training Centre. Book now. MCL ট্যুরসের আকর্ষণীয় অফার, সারা বছর জুড়েই যেখানে গ্রীষ্ম বিরাজমান, স্পেনের সেই মালাগা সিটি এবং টার্কি অ্যান্টালিয়াতে MCL ট্যুরসের প্যাকেজ মাত্র 195 পাউন্ড। থাকছে রিটার্ন ফ্লাইট, 3-স্টার হোটেল উইথ ব্রেকফাস্ট এবং এয়ারপোর্ট ট্রান্সফারের সুবিধা। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা কল করুন 0228-900-1624 MCL Tours, Atol Protected। 21 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি উমরা স্পেশাল অফার মাত্র 995 পাউন্ড। প্যাকেজে রয়েছে টিকিট, ভিসা, হোটেল, ট্রান্সপোর্ট ও জিয়ারা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আল সাফা ট্রাভেলস 0208555526। কিছু স্মৃতি আর কিছু স্বাদ কখনো ভোলার নয়। ভালো লাগার সেসব স্বাদ নিয়ে স্বাদের আয়োজন, হাতে বানা মুচমুচে পরোটা, বাছাই করে গ্রিল শেফের তৈরি ঝরঝরা খাবার আর ল্যাম্ব চপ, দেশি শেফের নিপুণ হাতে তৈরি মজাদার সব দেশি খাবার। প্রবাসী বাঙালির প্রাণকেন্দ্র বাংলাটাউনে বসে উপভোগ করুন ফেলে আসা দিনের সেসব স্বাদগুলো। বন্ধু কিংবা পরিবার নিয়ে বারবার ফিরে আসুন স্বাদে। স্বাদ গ্রিল ও বাংলাদেশি রেস্টুরেন্ট, 13 Triclane London। স্বাদ। मम्मी पापा के फेवरेट गुलाब जामुन बनाती है। फिर सूजी डालो, अभी पानी डालो, फिर शुगर डालो, फिर थोड़ा सा दूध डालो, अब इससे गूंदो, फिर लैपटॉप में कुछ ऐसे करती है और गुलाब जामुन तैयार। Order online at pujasweets.com. ओहो, मैं तो थक गई। Pooja Sweets and Savories, जन्नती जायके की खालिस लज्जत। मुझे तो सीखने में मजा आया। ইলফোর্ড এসেক্স নিবাসীদের জন্য গেন্সিল মসজিদ ও টিউব স্টেশনের পাশে একই ছাতার নিচে 3টি সার্ভিস। দেশি টাটকা শাকসবজি, ফল, মাছ, মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে গ্রোসারি হাট। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য রয়েছে হোলসেল ও ডেলিভারির ব্যবস্থা। রয়েছে কার পার্কিং এর সুব্যবস্থা। এয়ার টিকিট, মানি ট্রান্সফার, কার্গো সার্ভিস, হজ ও ওমরা প্যাকেজ সুবিধা নিয়ে ট্রাভেল হাট। মজাদার সুস্বাদু টার্কিশ গ্রিল ও রকমারি খাবার নিয়ে স্পাইস হাট, 569 to 577 গ্র্যান্ডবুক রোড, ইলফোর্ড IG26JZ। হোলসেল বাজার, শত বাজারের ভিড়ে হোলসেল বাজারে দিচ্ছি সবকিছুতেই হোলসেল প্রাইস। শুধু তাই নয়, আপনি যদি 3 মাইলের মধ্যে থাকেন তবে আপনিও পেতে পারেন ফ্রি হোম ডেলিভারি। তাছাড়া রয়েছে ফ্রি পার্কিং এর সুবিধা। ব্রিস্টেড মাছ বাজারের পাশেই হোলসেল বাজার এখন আপনার আরও কাছে। হোলসেল বাজার 56 Street, London E78BZ, phone 0208552144। বনফুল, মিষ্টির জগতে এক অনন্য নাম। নানা রঙের সেরা স্বাদের বনফুলের মিষ্টি যেন এক অপূর্ব সৃষ্টি। বিয়ে, ওয়ালিমা কিংবা জন্মদিন, যে কোনো উৎসবে ছোট বড় সবার পছন্দ বনফুলের মিষ্টি। মিষ্টি কিনতে করবেন না ভুল, পাশেই আছে গ্রিন স্ট্রিটের বনফুল। বনফুল 178 Green Street, London E78JT, phone 0208470809। আপনারা দেখছেন সময়ের সাথে। ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম দুজন মুক্তিযোদ্ধা যাদেরকে আত্মোৎসর্গ করেছিল, যাদেরকে সবকিছু বিসর্জন দিয়ে 1971 বাংলাদেশের জন্য মাঠে নেমেছিল।
অস্ত্র কাঁধে তুলে নিয়েছিল সেই দুজন মুক্তিযোদ্ধা আমার ডান পাশে, এবং আমার বাম পাশে হচ্ছে এই প্রজন্মের দুজন মেধাবী ছাত্র যারা জানতে চায় আমাদের সত্যিকারের ইতিহাস, যাদের অনেক প্রশ্ন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে, যাদের অনেক কৌতূহল আমাদের বাংলাদেশের সত্যিকারের ইতিহাসকে নিয়ে। আমরা এই বিষয়ে কথা বলছি আপনাদের সাথে মহান বিজয় দিবসকে নিয়ে। আমি তিরু ভাই আপনার সাথে প্রশ্ন, যেটা নোমান প্রশ্ন করলো, যে আমাদের মুক্তিযোদ্ধারা তো বাংলাদেশের বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, তাহলে মুক্তিযোদ্ধারা কেন রাজনৈতিকভাবে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে গেল? আমি আমার জানা মতে যে আমরা যে ইতিহাসটা যেটা করার চেষ্টা করেছি সেটা 1972 সালে যখন মুক্তিযোদ্ধাদেরকে সমস্ত আর্মস অ্যামিনিশন সারেন্ডার করার পর বললো তোমরা যে কর্মে যারা ছিল তারা ফিরে যাও। তো ফিরে যাওয়ার সময় অনেকে এই পাকিস্তান হানাদার বাহিনীর অস্ত্র যারা লুকায় রাখছিল তারা কিছু অপকর্মেও লিপ্ত হয়ে গেছে। ওইটার থেকে আমাদের পরিত্রাণের জন্য আমরা 26 জন মুক্তিযোদ্ধা, তখনকার 72-তে 26 জন মুক্তিযোদ্ধা ঢাকা লেডিস ক্লাবে বসে আমরা একটা সংগঠন করার চেষ্টা করেছি, যে সংগঠনটা হবে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এবং তাদের দুঃখ দুর্দশা, তাদের সবকিছুকে যেন আমরা সরকারের কাছে তুলে ধরতে পারি। ওর জন্য আমরা বসে এই সংগঠনটা করি এবং তার নামকরণ করা হয় ওই দিন মুক্তিযোদ্ধা সংস্থা। ওখান থেকে আমার রাইফেলটা সে কান্দে করে আমার গ্রামের বাড়ি পর্যন্ত নিয়ে আসছে। আপনি যদি এই সাপোর্ট করেন তাইলে পরে আমি মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হই। আমি এটা কি করে সম্ভব? আমি কি করে সম্ভব? আমি এই কথাটা কেন বলবো? আমাকে সত্যিকার ভাবে ওই মিনিস্ট্রি থেকে যখন টেলিফোন করতে করার পর আমি বলছি যে আপনারা তাকে আগে জিজ্ঞেস করেন তার বয়স কত ছিল। তার বয়সে যদি কুলায় তাহলে আমি বলবো যে আমার রাইফেলটা তাকে আমি ধরার জন্য তাকে অনুমতি দিচ্ছি। এই বাচ্চারা তো আমি রাইফেল তো দূরের কথা, তার আমার কাছ থেকেই তো আসার মতো তার সাহস নেই। কি করে আমি বলবো যে সে মুক্তিযোদ্ধা ছিল? এটা কি বাংলাদেশে এখন অহরহ হচ্ছে? এখন হচ্ছে, টাকা দিয়ে বিক্রি, এখন টাকায় বিক্রি হচ্ছে। এখন আগে যেমন 5,000 টাকা ছিল, এখন সেটা 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। এটা ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা। আমি বলবো এটাকে কিভাবে আমরা সংশোধন করতে পারি। আমি বলবো যারা প্রকৃত মুক্তিযুদ্ধে এখনো যারা জীবিত আছে তারা, আমি যেটা সবসময় আমার একটা বিশ্বাস যে আমার বাপ মায়ের ঘরে আমরা 9 জন সন্তান ছিলাম। আমার বাবাই জানে কোন সন্তানটা আমার, অন্য কেউ কিন্তু বলতে পারবে না। কাজী মুক্তিযোদ্ধারাই বলতে পারবে তার প্রকৃত মুক্তিযোদ্ধা কে। কাজী এখন যদি আমি মুক্তিযোদ্ধাদের হিসাব এটা যদি পলিটিশিয়ানদের কাছ থেকে নেই তাইলে এটা কোনোদিনই সম্ভব হবে না, এবং যত দিন যাবে তত দিনই মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তেই থাকে। আমি আপনার কাছে আসছি, আমি তাকিয়া তোমার কাছে চাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে জানার জন্য, যে তোমরা এই পর্যন্ত এবং তোমরা অবশ্যই বাংলাদেশকে নিয়ে অনেক ভেবে থাকো, ওনাদেরও খোঁজ দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট বিক্রি হচ্ছে, সার্টিফিকেট 5 লাখ টাকা পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারে তোমার খবর? আমি বলবো এটা আমাদের জাতিগত সবচেয়ে বড় ব্যর্থতা, যে আমাদের জাতির সবচেয়ে
যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সেই সম্মানটা দিতে পারছি না। এবং আঙ্কেল যেভাবে বললেন যে লোকজন ফোন করে বলছে তার সাহায্য করার জন্য বা এরকম, একজন মুক্তিযোদ্ধা যখন ওই অবস্থায় পৌঁছে যাচ্ছে যে তার আর্থিক আর কোনো সামর্থ্য নেই, যখন একজন ব্যক্তি তাকে ওভাবে পয়সার বদলে সাহায্য বা ওরকম কথা বলছে, কিন্তু একজন মুক্তিযোদ্ধার ওই পজিশনে যাবার আগেই তো আমাদের রাষ্ট্রের ওখানে কিছু করা উচিত। তোমার কি মনে হয়, আমি এর আগের অনুষ্ঠানে, গত বছর একটা অনুষ্ঠানে করার আগে আমি যখন মুক্তিযুদ্ধ নিয়ে প্রোগ্রাম করবো, তখন আমি দেখছি যে একজন মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, একজন মুক্তিযোদ্ধা রিক্সা চালাচ্ছে। তো এটা সিলেটের একটা জায়গায়। তো এটা বাংলাদেশের জন্য কতটুকু আনন্দকর নাকি দুঃখজনক নাকি লজ্জাজনক? এটা জাতি হিসাবে আমাদের সবার জন্য লজ্জাজনক যে আমাদের দেশের এত বড় সম্মানিত একজন ব্যক্তি যে নিজের জান, নিজের সবকিছুকে লুটিয়ে দিয়ে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছে, সেই স্বাধীন দেশে তাকে এভাবে অপদস্থ হতে হচ্ছে। কেন হচ্ছে বলে তুমি মনে করো? এই যে আমাদের মুক্তিযোদ্ধারা এইভাবে অবহেলিত হচ্ছে কেন? এখন এটার প্রশ্ন উত্তর, এটা কি রাজনীতিবিদকে দায়ী করবা, সরকারকে দায়ী করবা নাকি ওনাদেরকে দায়ী করবা? রাজনীতিবিদদের অবশ্যই দায়িত্ব আছে এখানে, কারণ তাদের সবচেয়ে প্রথম দায়িত্ব হচ্ছে যে এই ব্যক্তিগুলোকে সাহায্য করা এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া, যেটা তারা করতে পারছে না। তবে একইভাবে আমাদের সাধারণ মানুষেরও এখানে একটা রেসপন্সিবিলিটি আছে। যখন এইরকম একটা জিনিস আমরা দেখছি, আমাদের তখন আন্দোলন করা উচিত, আমাদের এই বিষয় নিয়ে তৎপরতা দেখানো উচিত। আমরা সারাদিন ফেসবুকে এক এক বিষয় নিয়ে যুদ্ধ করে যাচ্ছি, এখানে আমাদের অস্তিত্ব, সেই জায়গায় আমরা কেন পারছি না এটা করতে? তাহলে এই তোমাদেরকে সামনে আসা উচিত বলে আমি মনে করি। তুমি কি মনে করেন? আমি অবশ্যই এটা মনে করি। এই প্রজন্ম উনি বলছেন যে বাংলাদেশের সৃষ্টি স্টুডেন্টদের মাধ্যমে, ভাষার সৃষ্টি স্টুডেন্টদের মাধ্যমে, তাহলে আমাদের অধিকার, আমরা যে এখন যে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, সঠিক অধিকার পাচ্ছে না, এই বিষয়টি আমাদের এই প্রজন্ম সামনে আগানো উচিত না? আমাদের এই প্রজন্ম অবশ্যই সামনে আগানো উচিত। তবে আমাদের পূর্ববর্তী যে প্রজন্ম, আমাদের মা বাবার যে প্রজন্ম, তাদের ব্যর্থতা এটা যে আমরা এই পর্যন্ত যে আমাদের চোখের সামনেও যে এই ঘটনাগুলো ঘটছে, তাদের জেনারেশনের ডিউটি ছিল যে তাদের, যে এটা আমাদের জেনারেশনের সামনে হবারই কথা না, তাদের জেনারেশনের প্রথম ডিউটি ছিল। তুমি একটা প্রশ্ন করবা আমার ভাইকে, কি প্রশ্ন করতে চাও? আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে এই প্রোগ্রামে আসার আগে কিছুটা রিসার্চ করে আমি জানতে পারলাম যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদের দেশের সেনাবাহিনীর যে সর্বাধিনায়ক ছিলেন চিফ অফ আর্মি, ওনার নাম আতাউর গনি ওসমানী। আচ্ছা, ওনার নাম আমরা কেন ইতিহাসের পাতায় খুঁজে পাই না? আমরা যখন ইতিহাসের পাতা উল্টাই কিছু নাম বারবার চলে আসে, তো আমি বলবো সেই নামগুলো আসা প্রয়োজন, বিকজ তাদের অনেক অবদান ছিল। কিন্তু এই যে ব্যক্তিগুলো যাদেরও অবদান ছিল, সেই নামগুলো আমরা কেন শুনতে পাই না? আমি আসছি তোমার একটু পর, আমি যাচ্ছি এই প্রশ্ন ডিরেক্টলি প্রশ্ন, আমি যে কতদূর সুন্দর উত্তর দিব এটা আমি চিন্তা করি পাইতেছি না। এই যে সিএনসির নামটা আজকাল খুব একটা আলাপ আলোচনায় পাওয়া যায় না। আজ থেকে 20 বছর আগে এই লন্ডনে আমি এক নেতাকে কানে কানে বলছিলাম যে আপনারা তো উসমানী সাহেবকে অবমূল্যায়ন করতেছেন। না, আমরা তো অবমূল্যায়ন করতেছি না। হ্যাঁ, এই যে উসমানী সাহেব অবমূল্যায়িত, এই জন্যই আজকে দেশের এই মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের এই অবস্থা। যে আমাকে নাম ধরে জিন্দাবাদ দিবে সেই আমার, যে আমার একটু সমালোচনা করবে সে হালা, হয় রাজাকার না হয় ভারতের দালাল। এই যে মনমানসিকতাকে বেরিয়ে আসতে হবে। আমার আগের কথাগুলো আমি কমপ্লিট করি, শুধু উসমানী সাহেব আরো অনেকেই করতে। এখানে তো কয়েকটা মানে সময়ের কয়েকটা খণ্ড আছে। আপনি যদি এখন 52 সালের ঘটনা 75 মিনিটে বলেছেন চলবো, যেই সময় যেটা দরকার ছিল প্রত্যেকটি মানুষের তার মন মানুষ দিয়া সক্রিয় ভূমিকা দিচ্ছে। হয়তো বিদ্যার্থী আমি আমার সাথে একটা প্রশ্ন করি, যেটা তাহিয়া প্রশ্ন করছে, আমি জানি অনেকের অবদান আছে মুক্তিযুদ্ধের জন্য, কিন্তু আতাউর গনি ওসমানী ছিলেন সর্বাধিনায়ক আমাদের 1970 যুদ্ধের সময়। ওনার নামটা ইতিহাস থেকে এইভাবে সরিয়ে ফেলা বা এখন দু এক জায়গায় পাইনি আমরা, কেন? বাট আমাদের রাজনীতিবিদদের নাম কিন্তু সব জায়গায় আছে, কেন? আমি আসছি তোমার একটু বলে, আমি যখন 52 সালের ঘটনা 75 মিনিটে বলেছেন চলবো, যেই সময় যেটা দরকার ছিল প্রত্যেকটি মানুষের তার মন মানুষ দিয়া সক্রিয় ভূমিকা দিচ্ছে। আমি আমার সাথে একটা প্রশ্ন করি, যেটা তাহিয়া প্রশ্ন করছে, আমি জানি অনেকের অবদান আছে মুক্তিযুদ্ধের জন্য, কিন্তু আতাউর গনি ওসমানী ছিলেন সর্বাধিনায়ক আমাদের
কেন তো ক্ষমতাসীন যারা আছে তারা এই উত্তরটা দেওয়া মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে আমরা খুব দুঃখিত আছি। আমি বা আমার বন্ধু বান্ধব উনি তো আমাদের বস মানে আমরা খুবই মর্মাহত আছি, চরম ভাবে। কেন হচ্ছে কেন হচ্ছে? উসমানী সাহেব ইয়েসম্যান না বিভিন্ন সময়। যেমন একটা ঘটনা বলি, যখন বঙ্গবন্ধু বাদশাহ করলেন উসমানী সাহেবের দ্বিমত আইসে, মানে এইভাবে চলবে না, হবে না, কারোর সাথে খানাকানি টানাটানি গভীর বিচিত্র করে এনে নিজে রেজিগনেশনটাকে সাবমিট করে দিয়ে। তার মানে পলিটিক্যাল রিজন। হ্যাঁ, তার মানে ওনাকে সাধারণত আপনি ওনাকে পলিটিক্যাল। তো আমি তো বলি যে সত্যিকারে যারা ধরেন কি বলি, মানে ইন্ডিয়াতেও আসলে দুইটা দ্বারা ছিল, দুইটা দ্বারা যারা সত্যিকার ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের দ্বারা ছিল, এরা সবই মানে প্রায় আউট। ধন্যবাদ। আমি আসছি আমার তোমার জন্য যে কথাটা, সেটা হচ্ছে আমরা যে উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ পেয়েছিলাম, লাল সবুজ পতাকাও পেয়েছি, কিন্তু আমরা, তুমি বলছো যে আমরা আমাদের সার্বভৌমত্বের অধিকার চাই, আমাদের দারিদ্র, ক্ষুদা দারিদ্র মুক্ত বাংলাদেশ চাই, আমাদের অর্থনৈতিক মুক্তি চাই এবং গণতন্ত্র চাই। আমরা কি সেই প্রত্যেকটি জিনিস 2016 এসে পেয়েছি? সাংবাদিকদের আজকে তারা নিজেদের বাসায় ঠিক মতো ঘুমাতে পারছে না, সাংবাদিক দম্পতি যে রুমের মধ্যে বেডরুমে খুন হচ্ছে, সেটার কোনো বিচার হচ্ছে না। 1 বছর খানেক পরেও সেটার কোনো বিচার হচ্ছে না। যদি আমরা পত্র পত্রিকাগুলোর দিকে তাকাই তাহলে আমরা এই উত্তরটা খুঁজে পাবো। আমি যেটা আগে আমি বলতে চাচ্ছিলাম, আগে কি ভাই একটা কলার সাথে কথা বলে আসছি, আমি আসতে কলা। আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি টিভির সাউন্ড কমান, টিভির দিকে না তাকিয়ে কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, টিভির সাউন্ড আমি কমাইছি। জি, বলে দেখেন। আচ্ছা, একটু কথা আমি ওই মুরব্বী সাহেব কইলা, উসমানী সাহেবের কথা। জি, উসমানী সাহেব যদি না হইতা বাংলাদেশ স্বাধীন হইত না। আচ্ছা, হাইকোর্টের উসমানী সাহেবের নাম নাই। হ্যাঁ বলেন। উসমানী সাহেবের নাম নাই, সেটা ওখানে ওখানটা শুনিয়া আমি আপনার আগে টেলিফোন করলাম। ওখানটা শুনিয়া যে উসমানী সাহেবের নামটা যাইছে। আর বলেন, আপনি শুনতে পাচ্ছি, বলে যান। আচ্ছা, একটু করে খেয়াল করবে, আমার লালটা খাটো জানো। আমি উসমানী সাহেবের যে তারা যে আমরা লোকের পাকিস্তানি যেটা আমরা হিংসা করছে, খামর গুড়ার তারা হিংসা করছে আমরা লোকে। আচ্ছা, উসমানী সাহেব তারা হয়েছে একটা দোকানদার আছিল, আমরা তার চিন্তাই আছিল, সিলকু বাংলাদেশও আছিল যুদ্ধ। সিরাজপুর খোলা হাঁটিয়া ফেভারও হটুয়াইছে, ফেভারও হটুয়াইছে। তারা কইছে যে উসমানী সাহেবে আনতো আছিল, শেখ সাহেবের তৈয়া উসমানী সাহেবের তৈয়া আনতো আছিল। আর তারা বুঝে করছে জন ব্যবহার, তারা পাকিস্তানি জন ব্যবহারও লেখা। আপনি কি মনে করেন উসমানী সাহেবের নাম কেন ইতিহাস থেকে সরানো হচ্ছে? আপনার কি মনে হয়? আপনার মন্তব্য কি? আপনার কমেন্টস কি? আমার কমেন্ট, উসমানী সাহেবের উচ্চ পদে থাকতো, উসমানী সাহেব রিজাইন দেওয়া গেলা কিতা লাগি। উনি তো বলছেন কেন রিজাইন দিচ্ছেন, এটা উসমানী সাহেবের দেখো এটা হলে কিন্তু তার দ্বারা হইতো না, এরপরে তাই রিজাইন দেওয়া গেছে। আচ্ছা, আর ওই যে রাজনীতি যারা যারা কোনদিনে মুক্তিবাহিনী যেটা করি না, মুক্তিবাহিনী কোন জানো চায় যে ইন্ডিয়া পাকিস্তানে যে ওয়ার হয়েছিল, তারা বয়স্ক আছে। আচ্ছা, আপনি দেখতে থাকেন, আমরা আরো কথা বলবো এই বিষয়ে, আমরা আরো অনেক সময় আছে, আমরা আরো কথা বলবো। আপনি দেখতে থাকেন। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান কথা বলার জন্য। নোমান, ওনার কলারের বলার প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। এই যে এমএজি উসমানের কথা, ওনাকে কেন আমরা ইতিহাসের পাতায় পাই না? ইতিমধ্যে উনি বলে দিয়েছেন যে এটা রাজনীতির কারণে, মুক্তিযুদ্ধকে নিয়ে, স্বাধীনতা যুদ্ধকে নিয়ে রাজনীতির কারণে।
তো ওই যে আমি আগেই বলেছিলাম যে আজকে মুক্তিযোদ্ধারা 4 ভাগে বিভক্ত। এখন আমরা টিভি মিডিয়াগুলোতে বরাবরই আমরা শুনে থাকি বাংলাদেশের বড় একটি দল দাবি করে যে তারা মুক্তিযোদ্ধার দল। আর যদি মুক্তিযোদ্ধা নিয়ে যদি বলি, আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন সামাজিক বিজ্ঞান বই পড়েছিলাম যে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। তারপরে আবার ক্লাস 8-এ এই যে সামাজিক বিজ্ঞান বই আবার কথাটা আবার আমার নতুন করে পড়তে হলো যে ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। তো এই যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসের এলোমেলো অবস্থায়, এখানে যে একটা সবকিছু একটা মেসড আপ অবস্থায় আছে, এটার জন্য কারা এটা কেন হবে? আমরা যে নতুন প্রজন্ম, আমরা যে যে কারণে যে যুদ্ধের মাধ্যমে আমরা এত সুন্দর একটি দেশ পেলাম, আমরা বিশ্বের দরবারে আজকে আমরা বলতে পারি, গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশী। তো এই আমাদের এই ইতিহাসকে নিয়ে কেন ছিনিমিনি খেলা হবে? আমি বলবো যে এই মুক্তিযোদ্ধারা সাপের মাথায় যেরকম মণি থাকে, এই মণিটা তার কাছে সবচেয়ে মূল্যবান। এই মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের মণিস্বরূপ। কারণ এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা ছাড়া বাংলাদেশকে কল্পনাই করা যায় না। নির্বিশেষে আমি আজকে আমাদের এই ইতিহাসকে এই কথা এলোমেলো কথা বলা হচ্ছে। আমি আজকে আপনার কাছে আবার তার আগে আমি কলার সাথে কথা বলবো। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন প্লিজ। জি একটু এই ছোট। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনি জোরে বলেন তাহলে আমি সুন্দর করে শুনতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি এই ছোট ভাই এবং এই ছোট বোনের কথা শুনে খুব সন্তুষ্ট হইলাম। আজকে আমি অনেকদিন পরে নিরপেক্ষ দুজন মানুষ পেয়েছি যারা দেশ সম্পর্কে কিছু জানতে চাচ্ছে। খুশি হলাম আমি তাদের জেনে যে আজকে তারা প্রশ্ন তুলেছে যে ওসমানী গনির কোন ইতিহাসে কোন নাম নেই কেন, যেমন মেজর জলিল, ওসমানী গনি এদের নাম নেই। তার কারণ তৎকালীন আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন শেখ সাহেবের বিরুদ্ধে তারা যে আপনার জাসদ পার্টি করেছিলেন। আপনার যখন শেখ সাহেব আপনার বাকশাল করছিলেন তখন তারা বেটু দিয়েছিলেন এবং ওইটার এন্ট্রিতে তারা জাসদ করেছিলেন। এই জাসদ করার পরিপ্রেক্ষিতে তাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলা দেওয়া হয়েছিল। এবং এই যে ছোট ভাই যে কথাগুলো বলছে প্রতিটা কথাই সত্য। মুক্তিযোদ্ধা কারা ছিলেন? তারা দেশের জন্য যুদ্ধ করেছেন, কোন আওয়ামী লীগ এবং মুসলিম লীগের জন্য যুদ্ধ করেন নাই, দেশের জন্য করেছেন। অর্থাৎ লজ্জাজনক আমাদের এইটাই আজকে বাইরের কথা শুনে আমার খুব মনের মধ্যেই লাগছে যে দেশের জন্য তারাই করে আজকে দেশে থেকে তারা দলে পরিণত হয়ে গেছে এবং তারা এটাই বুঝাইতে চায় যে মুক্তিযোদ্ধা সবই ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ বলতে কিছুই ছিলেন না। আজকে এই ভালো ভালো অনেক বড় বড় মুক্তিযোদ্ধা সেনাবাহিনী অনেক ভালো ভালোই ছিল, তাদের কোথাও ইতিহাসে তাদের নাম নেই। কারণ যারা শেখ সাহেবের বিরোধিতা করেছিলেন তাদের অনেক জায়গাতে আপনি নাম পাবেন না। সত্যিকার অর্থে আপনি দেখেন, খুঁজে দেখেন, অনেক ভালো ভালো সেনাবাহিনীর লোক বলেন, আপনি যারা মুক্তিযোদ্ধাদের নাম বলেন, কারণ যখন বাকশাল করতেছিলেন তখন প্যারিসের পরে থেকে তাদের নাম মুছে দেওয়া হয়েছে। যে ছোট আমাদের দুজন মেধাবী ছাত্র এবং ছাত্রী, মেধাবী বন্ধু যে কথাগুলো বলছে, তাদের যে কৌতূহল দেশকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, এটাতে আপনার মন্তব্য কি? 100% তাদের সত্য। আপনাকে ধন্যবাদ। আপনি দেখতে থাকেন, আমরা অবশ্যই আপনাদের এই কথাগুলো নিয়ে আমরা আসলেই তারা জানতে চাই সত্যিকার ইতিহাস। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার মন্তব্য কি আমাদের জন্য প্লিজ? আমি তো বলতে চাই যে এখানে একজনে বললেন যে এমএজি ওসমানী সাহেব সর্বাধিনায়ক ছিলেন। আসলে উনি ছিলেন প্রধান সেনাপতি এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব। আচ্ছা, এটা আরেকজনে বললেন যে এমএজি ওসমান গনি জাসদ করেছিলেন। না, উনি জাসদ করেন নাই। আচ্ছা, আসলে উনি জিয়াউর রহমানের সময় জনতা পার্টি করেছিলেন। সম্মানিত কলার, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি? আমাদের মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছিল, আমি আপনাকে লাইনে রেখেই আমাদের পিনু ভাইকে প্রশ্নটা করি। পিনু ভাই, আতাউল গনি ওসমানী সাহেব কি সর্বাধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে?
তখন আমার জানা মতে আমি যেহেতু ওনাকে একদিন আমার সেক্টর 2 মেলা করে আমি মনে করি যে হয়তো উনি যে কথাটা বলছেন সঠিক নয়। ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসছি। আনামুদ্দিন ভাই, ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? আমান ভাই, হ্যাঁ, কেমন কে ছিলেন? এবার আমরা যতক্ষণ যুদ্ধ করছি এখন আমরা জানতাম উসমানী সাহেব সর্বাধিনায়ক। ধন্যবাদ আপনাকে। কলা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? যে আমি শুনতে পাচ্ছি এবং আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু এবং প্রধান সেনাপতি ছিলেন। ধন্যবাদ। আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে, অবশ্যই ইতিহাস সম্পর্কে অনেকে জানেন, আমি জানি যে দর্শকরা অবশ্যই কল করবেন এবং আমরা সত্যিকারের কথাটি আজকে এনটিভির মাধ্যমে সারা বিশ্বকে জানাবো। পরবর্তী কথা, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য কি আমাদের জন্য প্লিজ? মন্তব্য আদাবার, আপনি যে সুন্দর প্রোগ্রাম করেন, আপনাকে ধন্যবাদ। প্রতিদিন বাড়িবন্দি যে আনছেন তাদের ধন্যবাদ দিই। তো তাদের অবগতির জন্য একটা জিনিস বলতে কি, আমাদের আতাউল উসমান সাহেবের পরে কিন্তু আরেকজন ডেপুটি চিফ অফ কমান্ড ছিলেন, ওনার নাম আসম রব সাহেবের ওনার জানা দরকার যে দুইজন ছিলেন আমাদের সিলেটের, আতাউল গনি উসমানী এবং আব্দুর রব সাহেব। আতাউল গনি উসমানী কি সর্বাধিনায়ক ছিলেন তখন? আপনার কাছে প্রশ্ন। আতাউল গনি উসমানী সর্বাধিনায়ক তখন তো আমরা ক্লাস 6-এ পড়ি, আমরা একটু ভালো করে জানি। উনি কি ছিলেন? ওনার ডেজিগনেশনটা কি ছিল তখন? আতাউল গনি উসমানী সাহেব তিনি চিফ অফ স্টাফ, সর্বাধিনায়ক, মানে চিফ অফ আর্মি ছিলেন। সর্বাধিনায়ক ছিলেন। আচ্ছা, তিনি সর্বাধিনায়ক ছিলেন। ওকে, আমরা অবশ্যই তারা সবার কথাই বলছে, তারা মানে স্পেশালি যারা ফ্রন্ট লাইনে ছিলেন তাদের কথাই। কেন আতাউল গনি উসমানের নাম এটা আপনারাও কিন্তু দায়ী। আপনারা কেন আজকে কেন তাহিয়া লাইভে এসে প্রশ্ন করতে হয় আমাদের আগের প্রজন্মকে? এটা তো আমাদের আগের প্রজন্মের দায়িত্ব ছিল সরকারকে, রাজনৈতিক দলকে বা ওই দেশে বলতে আন্দোলন করা, যে যারা সত্যিকারের বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ করেছিল তাদের নাম কেন ইতিহাসে থাকবে না। পরবর্তী কাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বনায়ক বঙ্গবীর আতাউল গনি উসমানী সাহেব ছিলেন। উনি যদি না হইতা বাংলাদেশ স্বাধীন হইতো না, বুঝছেন নি? উনার ফর্মুলায় গিয়া বাংলাদেশ স্বাধীন হইছে, খালতলা ইন্ডিয়ার ট্রেনিং দেওয়া হইতো। আচ্ছা আচ্ছা, তার মানে এখন বর্তমানে একজন আছেন সুনামগঞ্জের নেতা কালী আহমদ সাহেব, উনি উনারে জিজ্ঞাসা করলে পাইবেন, উনি এবছরই আছেন জিন্দা, উনি হকাল মুক্তির উপর আলো আছে। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার বয়স কত? আমার বয়স, আমি এই সময় ছোট ছিলাম। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? আতাউল গনি উসমানী ছিলেন। ধন্যবাদ। আর আপনি একজন রেফারেন্স কাকে জিজ্ঞাসা করলে সত্যিকার ইতিহাস জানতে পারবো? ইতিহাস হইবেন সুনামগঞ্জের ছাত্র নেতা, ওনার নাম এখন সালে আহমদ। সালে আহমেদ সাহেব, অবশ্যই সালে আহমেদ সাহেব উনারে জিজ্ঞাসা করলে পাইবে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কমেন্টস কি আমাদের আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানে? আজকে আপনার কাছে আমি বহুত মূল্যবান জিনিস সকল দেখলাম। আমি কোনোদিন ফোন করি না আপনারা এখানে। আজকে দেখলাম যে আগের ইতিহাসটা জানলো আপনারা। আচ্ছা, এই ইতিহাসটা উনি আমরা বহুত খুশি হইলাম। থ্যাংক ইউ। কিন্তু ইতিহাসটা আরো একটু আগ থেকে জানিয়ে আসবো। আচ্ছা, আমার সময় তো কম, অবশ্যই আমরা আপনাদের না না এর লাগে আমরা আপনার লগে বহুত টাইমের দরকার। ইতিহাসটা আরো একটু ইলেকশন তাকে জানিয়ে আনবা। আচ্ছা, বুঝলেন? শেখ মুজিবুর রহমান আর পাকিস্তানে যে সময় ইলেকশন হয়েছিল, ইলেকশনটা তাকে জানিয়ে আনবা যে শেখ মুজিবুর রহমান এই সময় আওয়ামী লীগের কতজন আসা, মুসলিম লীগ কতজন আসা, আর বিএনপি কতজন আসা। ওকে, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি দেখতে থাকুন, আমি সময় অনুযায়ী ট্রাই করব আপনাদেরকে আগের ইতিহাস একটু আমাদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তুলে নেওয়ার জন্য। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য কি আমাদের জন্য প্লিজ?
ভাইয়া আমি ওই আগে আগে দিন ভাইয়া বললাম যে বঙ্গ পরিমন্ত্রণ সরকারের ছিল তাদের মধ্যেও আসলা তার শরীর পরিবার এই মুক্তিযোদ্ধা। আচ্ছা, কে ছিলেন সর্বাধিনায়ক? আমরা বঙ্গবন্ধু এমএজি উসমানী। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখতে থাকুন। অবশ্যই অনেক কল করছেন কে ছিলেন এই বিষয়ে, এবং আমরা চাচ্ছি যে আমাদের আজকের প্রজন্মের কাছে আমাদের সত্যিকার ইতিহাস, এই আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন আজকে জীবিত এখনো, ওনাদের কাছ থেকে তাদের কাছে হস্তান্তর করতে চাচ্ছি, এবং তারা আগামী প্রজন্মের কাছে আমাদের ইতিহাসকে হস্তান্তর করবে। বাট একটা প্রশ্ন, আমরা সত্যিকার ইতিহাস হস্তান্তর করতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা অনেকে লাইনে আছেন, আপনারা লাইনে থাকুন, আমি ব্রেক থেকে এসে আপনাদের সাথে কথা বলবো, ততক্ষণ অপেক্ষা রাখুন। কোনো দোকান নাই, আলফালা সুপার মার্কেট সবের লাগি সব সময় স্পেশাল অফার, বালা জিনিস, বালা সাইজ। আলফালা সুপার মার্কেটে আছে দেশি বিদেশি ফ্রেশ মাছ, মাংস, সবজি, ফল ও সব ধরনের গ্রোসারি সামগ্রী। আমাদের আরো সার্ভিসেস রয়েছে, যেমন মানি ট্রান্সফার, কার্গো, এয়ার টিকেট। আলফালা সুপার মার্কেট 150 to 168 মানিংহাম লেন, ব্র্যাডফোর্ড। আব্বাজান পাইছি, খাইবো, এইবার খাইবো। স্বাদ পাইয়া দাদাজান, এই নিয়ে গান চানাচুর স্বাদ ঠিকই পাবেন। কি সকাল আর কি বিকাল, চানাচুর দাদাজান লাগবেই। গান চানাচুর একেবারে স্বাদ, একবার খাইবেন তো বারবার চাইবেন। A hidden gem in Birmingham, Shahi Masala, an exclusive grand dining experience with a choice of more than 100 dishes. Every dish is carefully prepared by our team of expert chefs. Shahi Masala is for you and your family, a perfect venue for any wedding or party. Visit Shahi Masala and experience the difference. Shahi Masala, Ward End, Birmingham. Following last year's success, groundbreaking MasterChef Promotion 2017, bringing you the next award-winning chef of the year for your region. Send your nomination now and start your dream journey. For nomination, log on to www.masterchefpromotions.co.uk. Award-winning celebrity chef Royce Ali presents MasterChef Promotions Award 2017. For nomination and sponsorship, contact now. Media partner NTV, world's leading Bangladeshi TV channel. Rainbow Banqueting at the heart of Walsall City Centre, a perfect venue for wedding parties and seminars. Rainbow also provides party catering. Call today. Rainbow Banqueting, number 1 Essex Street, Walsall. Life is full of problems and worries. And if you are a businessman, stress could put you into more difficulties. Let Mahbub & Co Accountants take care of your accounting needs so that you have at least one